দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি অনুষ্ঠানে। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। দর্শক, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের বাজেটে শিশুদের জন্য বিনিয়োগ বিষয়ে। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের অনুষ্ঠানে আজ উপস্থিত আছেন রিফাত বিন সাত্তার, তিনি ডিরেক্টর প্রোগ্রাম ডেভেলপমেন্ট অ্যান্ড কোয়ালিটি, সেভ দ্য চিলড্রেন, এবং আমার সাথে আছেন তাহরিমা চৌধুরী, তিনি রিসার্চ ফেলো, বিআইডিএস। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা অনুষ্ঠানে আলোচনা শুরু করবার আগে দর্শক, বাংলাদেশ টেলিভিশনের একটা ছোট প্রতিবেদন আছে এই বিষয়ে, সেটা দেখে আসবো। সরকারের আয় ব্যয় পরিকল্পনা বা বাজেটে শিশুদের জন্য থাকে না আলাদা কোনো ভাবনা। দেশের 40% জনগোষ্ঠী শিশু, আর শিশুর জন্য সুনির্দিষ্ট পৃথক বাজেট না থাকার কারণে বিভিন্ন মন্ত্রণালয়কে বাজেট বরাদ্দ দিলেও তা কার্যকর হচ্ছে কিনা এর স্পষ্ট চিত্র নেই। তাই শিশুদের জন্য পৃথক অধিদপ্তরের দাবি করেছেন শিশু অধিকার কর্মীরা। তারা বলছেন, পৃথক বরাদ্দ ও প্রকল্প না থাকায় দেশের শিশুদের জীবনমান উন্নয়নে কার্যকর কিছু করা যাচ্ছে না। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে তৎপরতা, তাও পৌঁছতে পারছে না তাদের কাছে। শিশুর জন্য আলাদা করে বাজেট বরাদ্দ হলে কোনটা দরকার আর কোনটা অধিক দরকার তা স্পষ্ট হতো। বর্তমানে প্রায় 23টি মন্ত্রণালয় শিশু উন্নয়ন ও অধিকার নিয়ে কাজ করছে, কিন্তু এই মন্ত্রণালয়গুলোর মধ্যে নেই সমন্বিত কোনো পরিকল্পনা, সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ ও তার বাস্তবায়ন। শিশু অধিকার প্রতিষ্ঠায় সরকার ও আদালতের পক্ষ থেকে বিভিন্ন সময় নির্দেশনা আসে, কিন্তু মাঠ পর্যায়ে বাস্তবায়নের প্রায় সময় সমন্বয়হীনতা দেখা যায়। একটি মন্ত্রণালয়ের ব্যর্থতার দায় অন্য মন্ত্রণালয়ের উপর চাপানোর প্রবণতাও লক্ষ্য করা যায়। সরাসরি শিশুদের জন্য আলাদা বাজেট নির্ধারণ করা উচিত বলে মনে করেন শিশু অধিকার কর্মীরা। সার্বিকভাবে শিশুর জন্য দেওয়া হচ্ছে বলা হলেও কেবল শিশুকে এককভাবে এ ধরনের সুযোগ সুবিধা দেওয়ার সময় এসেছে, যেখানে শিশুর জন্য কি জরুরি এবং কিভাবে খরচ হবে তার স্পষ্ট ধারণা থাকবে। দর্শক, আপনারা প্রতিবেদনটি দেখলেন। আমরা আলোচনা শুরু করছি রিফাত বিন সাত্তার আপনার সাথে। বাংলাদেশে তো শিশুরা একটা বড় অংশ জনসংখ্যার, এবং যেহেতু আমরা বলি যে বাংলাদেশ জাতি হিসেবে নবীন, ফলে সেই অর্থে শিশুদের অংশটা এখনো বেশ বড়। এবং একই সাথে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো, আমরা উন্নয়নশীল দেশ হিসেবে যদি সামনের দিকে আগাতে চাই, তাহলে আমাদের বিনিয়োগটা শিশুদের উপর থেকে শুরু করবার কথা ভাবা উচিত। কারণ এরাই এক সময় যখন ধীরে ধীরে বড় হবেন, আরো বেশি উৎপাদনশীল হবেন, এবং যে উন্নত বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, তারাই হয়তো এটাকে পরিচালনা করবেন সামনের দিন, আজকে থেকে 1 দশক পরে বা 2 দশক পরে। শিশুদের জন্য বিনিয়োগের ক্ষেত্রে আমরা 80 দশক 90 দশকে আমরা দেখেছি যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল, টিকাদান কর্মসূচি থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা এবং স্বাস্থ্যের কিছু সেবা। এই সময়ে দাঁড়িয়ে বাংলাদেশের এখন যেই উন্নয়নের জায়গায় আছে এবং যে জায়গাটায় আমরা যেতে চাই, সেক্ষেত্রে আপনি সার্বিকভাবে শিশুদের জন্য বাজেটের মাধ্যমে আমাদের যে সরকারি বিনিয়োগটা হয়, সেই জায়গাটা থেকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আপনি খুব রাইটলি বলেছেন যে বিনিয়োগটা শিশুদের দিয়ে করা শুরু উচিত। কারণ হচ্ছে, যদি আমি শিশুকে জাতির ভবিষ্যৎ হিসেবে দেখি, বা তারাই সামনে মানব সম্পদ হিসেবে তৈরি হবে, যারা জাতিকে এগিয়ে নিয়ে যাবে, সেখানে বিনিয়োগ করা প্রয়োজন। প্রথমত আমাদের চিন্তার জায়গায় একটা বড় সমস্যা আছে। শিশু বলছি, শিশু সংজ্ঞাটা কি? আন্তর্জাতিক বাংলাদেশে তো একটা মোটামুটি আছে 18 বছরের নিচে, এখন সেটা হয়েছে, আগে সেটা ছিল না। আগে বিভিন্ন আইনে, বিভিন্ন নীতিমালায় বিভিন্নভাবে ছিল। ইভেন জাতীয় শিশু নীতিতেও 18 বলা হতো না, এখন সেটা হয়ে গেছে। এবং জাতীয় শিশু নীতিতে পরিষ্কার বলা আছে, বিভিন্ন আইনগুলোকে আসলে এইটার সাথে সামঞ্জস্য রেখে 18 বলা হবে, যেটা আন্তর্জাতিক মানদণ্ড, যে 18 নিচে। কিন্তু তারপরেও কিন্তু বিভিন্ন আইনে, ধরেন আপনি যে শিশু শ্রম বলেন, সেখানে 14 বছর বলা আছে। তারপরে আরো বিভিন্নভাবে এটাকে ব্যাখ্যা করার সুযোগ আছে। বাল্যবিবাহ আইন যেটা আছে, সেখানেও কিন্তু এক ধরনের প্রভিশন করা আছে, মানে সেখানে কম যাচ্ছে, বিশেষ পরিস্থিতিতে পরিবর্তন করা হয়েছে, ব্যাপার আছে। তো তার মানে হচ্ছে, ওভারঅল যদি আমরা শিশু বলি, শিশু বলতে গেলে আমরা ধরে নিচ্ছি 18 নিচে ধরে নিলাম, কিন্তু বিভিন্ন বয়সের জন্য বিভিন্ন ধরনের চাহিদা আছে। এখন আমি যখন বিনিয়োগের কথা বলছেন, আপনাকে কিন্তু আসলে যদি আমার আলটিমেট লক্ষ্য থাকে যে আমি শিশুকে মানব সম্পদ হিসেবে তৈরি করব, যারা আসলে সামনে জাতিকে এগিয়ে নিয়ে যাবে, তাহলে আমাকে প্রতিটা বয়সেই আমার ওই এইজ অ্যাপ্রোপ্রিয়েট বা তার বয়স উপযোগী ইন্টারভেনশনের প্রয়োজন আছে। শিশুটা তার মাতৃগর্ভে আছে, তখন থেকে বিনিয়োগ প্রয়োজন।
তার মানে হচ্ছে আমার একটা সুন্দর নিরাপদ প্রসব দরকার, কিন্তু এখনো কিন্তু বাংলাদেশে নিরাপদ প্রসবের জায়গায় বিশাল ঘাটতি আছে। এবং আমরা যখন আমাদের যে সূচকগুলো আছে, আন্ডার 5 চিলড্রেন একটা সূচক, মাতৃমৃত্যু একটা সূচক, এবং নিওন্যাটাল নবজাতকের মৃত্যু, এখন কিন্তু নবজাতকের মৃত্যুর জায়গায় আমরা এখন ভালো অবস্থায় নাই। প্রথম 28 দিন খুবই গুরুত্বপূর্ণ, ঝুঁকিপূর্ণ, কিন্তু যেহেতু নিরাপদ প্রসব হচ্ছে না, বিশেষ করে একেবারেই আপনার প্রাতিষ্ঠানিক প্রসব বা একেবারেই যারা এক্সপার্ট স্কিল বার্থ অ্যাটেন্ডেন্ট যাদেরকে বলা হয়, যারা প্রসব দিবেন তাদের মাধ্যমে যেহেতু হয় না, ফলে কিন্তু এখানে অনেক বড় ঝুঁকি রয়ে যাচ্ছে। মাতৃমৃত্যুর ঝুঁকিও যেমন আছে, শিশুর ঝুঁকিও আছে। তারপর যদি শিশু ঠিকমতো প্রসব হলেও তা কিন্তু লঙ্গার টার্মে তার কিন্তু পুষ্টিহীনতা একটা ঝুঁকি থেকে যাচ্ছে, বিকজ ঠিকমতো প্রসবটা হয়নি। তারপর বাড়তি মাত্রা যুক্ত করছে হচ্ছে বাল্যবিবাহ। গার্ল চাইল্ড বা মেয়ে শিশু বিয়ে হচ্ছে 18 আগে, এবং 30% মা হচ্ছে 18 আগে, এবং এটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি। দক্ষিণ এশিয়া সবচেয়ে বেশি। তো চিন্তা করে দেখেন সারা বিশ্বেই আমরা অনেকটা শুরুর দিকে মানে উপর দিকে আছি। তো চিন্তা করে দেখেন যে বয়সে মেয়ে নিজেই শিশু, সে স্ত্রী হচ্ছে, মা হচ্ছে, ফলে স্বাভাবিকভাবে তার সন্তান কিন্তু ঝুঁকির মধ্যে পড়ছে এবং তার নিউট্রিশনে কিন্তু বড় ধরনের ইম্প্যাক্ট পড়ছে। তারপরে আসে প্রথম 2 বছর, এটা খুবই গুরুত্বপূর্ণ তার পুষ্টির জন্য। এখানেও কিন্তু আমাদের বিনিয়োগ খুব কম, এবং সেই আমি যখন বিনিয়োগ বলছি সেক্ষেত্রে পুষ্টির যে ব্যাপারটা, পুষ্টি মানে হচ্ছে তাকে কিন্তু কি খাওয়াচ্ছি তা যেমন দরকার, সে অনুযায়ী আমার সেই অর্থে প্রোডাকশন দরকার, আমার সেই অর্থে তাকে সেই অনুযায়ী খাওয়ানো দরকার, মায়ের সেই শিক্ষা দরকার যে হ্যাঁ আমি তাকে প্রথম 6 মাস একেবারেই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হতে হবে, মাতৃদুগ্ধ পান করতে হবে, তারপরে অন্যান্য খাবার প্রয়োজন আছে। এবং এটা যদি ঠিকমতো না করি তারা কিন্তু সারা জীবনে কিন্তু যে বলছি মানব সম্পদ হিসেবে তৈরি হওয়া, সেখানে কিন্তু তাকে প্রভাব পড়বে। তারপরে হচ্ছে আর্লি চাইল্ডহুড। আপনি যেটা বলছেন আমি যদি স্পষ্ট করে ব্যাখ্যা করি, এবং এটা আন্তর্জাতিক এভিডেন্স আছে, শুধু বাংলাদেশের না, যে প্রথম 1000 দিনে যদি আমার মানে ওই সময় যদি পুষ্টিটা গ্রোথ না হয়, তাহলে বুদ্ধিভিত্তিক ভাবে শারীরিক ভাবে এই ক্ষতিটার পরে পূরণ করা সম্ভব না। পরে আমি যতই পুষ্টি দিই না কেন, সেই মানুষটার সত্যিকার অর্থে কিন্তু বড় হয় না। এটা একটা আন্তর্জাতিক। তারপরে 3 থেকে 5, এটাকে আমরা বলি প্রাক প্রাথমিক শিক্ষা বা আর্লি চাইল্ডহুড। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমি যখন সে স্কুলে যাচ্ছে তার আগে কিন্তু এই সময়টা তার আসলে বুদ্ধিবৃত্তিক বিকাশ, কগনিটিভ ডেভেলপমেন্ট যেটাকে বলা হয়, বা অন্যান্য যেসব বিষয়গুলো সেটা শেখা প্রয়োজন। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে মা বাবারা আসলে জানেন কি আর কিভাবে অভিভাবকত্ব করতে হয়, সেই জায়গায় কিন্তু একটা ঘাটতি আছে। তাই 3 থেকে 5 ক্ষেত্রে বিনিয়োগ আছে। 6 থেকে 10 আসলো আপনার প্রাইমারি এডুকেশন, তারপরে সেকেন্ডারি এডুকেশন। তার উপর আরেকটা ব্যাপার আছে এই মুহূর্তে যেটা খুব খুব ভয়ঙ্কর, সেটা এই মুহূর্তে না, সবসময় ছিল, বাট এটা অনেক বেশি এখন প্রতিবেদন আসছে, শিশু নির্যাতন। নানাভাবে তার শিশুরা ভায়োলেন্সের শিকার হচ্ছে, এবং অনেক ক্ষেত্রে সেটা প্রকাশিত হচ্ছে না, অনেক ক্ষেত্রে প্রকাশিত হচ্ছে। কিছুদিন আগে দেখলাম 8 বছরের একটা মেয়ে কিভাবে এসে ধর্ষিত হয়ে মারা গেল। তার মানে দাঁড়াচ্ছে যে শিশুরা নিরাপদ না। আমি যতই বিনিয়োগ করছি বিভিন্ন খাতে, পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্য, কিন্তু পাশাপাশি কিন্তু তার অন্যান্য যেসব নিরাপত্তার জায়গাটাও গুরুত্বপূর্ণ। তার মানে যে বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে বিনিয়োগকে যদি আমি শুধুমাত্র অর্থনৈতিক জায়গা থেকে দেখি তা না, 0 থেকে 18 অথবা আরেকটু যদি বলি মায়ের গর্ভ থেকে শুরু করে 18 বছর বয়স পর্যন্ত আসলে প্রতিটা পর্যায়ে কিন্তু শিশুকে নিয়ে ভাবার প্রয়োজন আছে। শিশু যখন বলছি, বাংলাদেশে কিন্তু একটা বিভিন্ন ধরনের শিশু আছে, এটা একভাবে দেখার কোনো সুযোগ নেই, এটা হোমোজেনাস না। তো সেটা আসলে আমাদের চিন্তার জায়গায় আনা খুব প্রয়োজন। শুধুমাত্র 18 বছরের নিচে সবাই শিশু কিন্তু তা না, প্রত্যেকের ভিন্ন ভিন্ন চাহিদা আছে। তো সেই পরিস্থিতিতে বাংলাদেশের যে আমরা নিঃসন্দেহের পরে শিশুদের জন্য বিভিন্ন ইন্ডিকেটরে শিশু মৃত্যুর হার থেকে শুরু করে অন্যান্য জায়গায়, শিক্ষার জায়গায় আমাদের আছে। এখনো আমাদের কোন কোন জায়গাগুলোতে সামনের দিনে নজর থাকতে হবে, বা কোনগুলো আমরা আরো বেশি প্রায়োরিটি দিব, আগের জায়গা থেকে কি শিক্ষা নিব? শিশুর প্রথমত শারীরিক বিকাশ এবং সাথে সাথে মানসিক বিকাশ। এবং আমাদের এখনকার সমাজে বিশেষ করে যারা দরিদ্র জনগোষ্ঠীর আছেন, তারা কিন্তু মানসিক বিকাশ নিয়ে, একটা শিশুর মানসিক বিকাশ নিয়ে তাদের আসলে কোনো চিন্তা ভাবনা যে করা এটি যে একটি গুরুত্বপূর্ণ অংশ, সেই জ্ঞানটুকুও কিন্তু তাদের নেই। এবং দেখুন, আমাদের এই 80 দশকের পর থেকে যত ধরনের চাইল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো সরকার গ্রহণ করেছে, সেগুলো কিন্তু মূলত হচ্ছে প্রথমত শিশু মৃত্যুর হার কমানো, এরপরে তার পুষ্টিহীনতা কমানো, এবং এগুলোতে আমরা যেগুলো এমডিজি গোল, যেগুলো এমডিজি গোল কিন্তু আমরা অনেকগুলো পূরণ করেছি। কিন্তু সমস্যা হচ্ছে এইগুলো পূরণ করার সাথে সাথে ওই প্রথম 5 বছর শিশুর যে মানসিক বিকাশ, সেই দিকে আলাদাভাবে নজর দেওয়ার কোনো ধরনের কর্মসূচি কিন্তু এখনো আমার চোখে পড়েনি। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা একজন মানুষ হিসেবে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা, এই 5টার উপরে কিন্তু প্রথমত আমরা গুরুত্ব আরোপ করি, এবং সেটাই উচিত। এরপরে কিন্তু সমস্যাটা হচ্ছে যে বিনিয়োগের প্রশ্ন আসছে। আমরা অর্থনীতির ভাষায় যেটাকে বলে থাকি যে টিকেল ডাউন ইফেক্ট, এই বিনিয়োগের
মাধ্যমে যে গোষ্ঠীকে আসলে টার্গেট করা হচ্ছে সেই গোষ্ঠীর কত শতাংশ সে সেবাটা পাচ্ছে, এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে সেই সেবাটা পাওয়ার পর আসলে সেটা কি সাস্টেইনেবল হচ্ছে কিনা। আমরা প্রতি বছর দেখছি যে শিশু খাতে বিশেষত হচ্ছে বাজেটের কথা যখন আমরা আসি, মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন ধরনের প্রকল্প আসলে গ্রহণ করা হয়, সেখানে একটা বড় অঙ্কের অ্যামাউন্টও কিন্তু বরাদ্দ করা হয়। প্রথমত হচ্ছে যেটা আমরা স্বাস্থ্যের কথা বলে দিলাম, স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক ধরনের ইন্টারভেনশন নেওয়া হয়েছে। আমরা প্রাইমারি এডুকেশনে দেখেছি যে ঝরে পড়া শিশুর হারের ক্ষেত্রে অনেক ধরনের ইন্টারভেনশন নেওয়া হয়েছে, প্রোগ্রাম নেওয়া হয়েছে। সেকেন্ডারি এডুকেশনে আমাদের যে মিল স্কুল ফিড বা যেটা মিল যেটাকে আমরা বলি, সেই প্রোগ্রামগুলো নেওয়া হচ্ছে বলছে বিশ্ববিদ্যালয়ে আনার জন্য। আসলে এখন আমি যদি বলি ঘাটতি কিভাবে, এই বিনিয়োগের মধ্যে ঘাটতি, প্রথমত হচ্ছে আমরা চিন্তা করুন যে শিশু মৃত্যুর হার কমানো। আচ্ছা, একটা পরিবারে শিশু মৃত্যুর হার কমে গেল, ওভারঅল ইকোনমিতে আমাদের শিশু মৃত্যুর হার কমে গেল। এরপরে প্রথম প্রশ্ন হচ্ছে যে শিশুটি মৃত্যুর সম্মুখীন না হয়ে হয়তোবা সে বেড়ে উঠছে, সে কি সঠিকভাবে পুষ্টি নিয়ে বেড়ে উঠছে কিনা। অর্থাৎ একটা পরিবার যখন মনে করে যে না শিশুটি বেঁচে উঠেছে, তার 1 বছর হয়ে গেছে অলরেডি, সে অনেক কিছু সার্ভাইভ করে এসেছে, পরবর্তী 4টি বছর, প্রথম 5 বছর যে কগনিটিভ ডেভেলপমেন্ট গুলো আছে, তারপর আরো বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট মাইলস্টোন গুলো আছে, সেগুলো সম্পর্কে আমাদের এই গ্রামীণ বা দরিদ্র জনগোষ্ঠী কিন্তু খুবই অজ্ঞ, এবং সেক্ষেত্রে কিন্তু শিশু আসলে অবহেলার শিকার হয়ে থাকে। এবং পরবর্তীতে আমরা দেখি যে তারা যখন এই শিক্ষা ক্ষেত্রে প্রবেশ করে, অর্থাৎ প্রথম জীবনের স্বাস্থ্যগত যে ঝুঁকি, সেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তারা কাটিয়ে উঠতে পেরেছে, কিন্তু আসলে সেটা নিয়ে কিন্তু তারা শিক্ষা ক্ষেত্রে প্রবেশ করে এবং সেখানে সেই বুদ্ধিবৃত্তিক বিকাশটা কিন্তু আসলে তাদের হয় না। এটার ইম্প্যাক্টটা কোথায় গিয়ে পড়ে, যে আমি যখন তাকে যতই পরিমাণে কোয়ালিটি এডুকেশন দেই না কেন, শিশুটা সেটা নিতে পারছে কিনা, আমাদের এক্সপেক্টেড রেট অফ রিটার্নটা আসলে আসছে কিনা, এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। আরেকটি যেটা আমি আসলে খুবই অলরেডি রিফাত ভাই এটা বলেছেন যে আমাদের চাইল্ড প্রোটেকশনের যে ইস্যুটা আসে আসলে, হ্যাঁ, যে ডোমেস্টিক ভায়োলেন্স থেকে শুরু করে সোশ্যাল ভায়োলেন্স অ্যাজ এ চাইল্ড যেটা সে ফেস করে থাকে, একদম ছোটবেলা থেকে কিন্তু সে এখন ভালনারেবল পজিশনে আছে, যেটা আমরা দেখে আসছি বছরের পর বছর, রিসেন্ট কিছু ঘটনার মাধ্যমে উঠে আসছে। এবং আমি এখানে বলতে চাই যে এই যে বিভিন্ন ধরনের শিশু বিষয়ক যে প্রোগ্রামগুলো নেওয়া হচ্ছে, এজেন্ডাগুলো নেওয়া হচ্ছে, বাজেটে যে বরাদ্দগুলো নেওয়া হচ্ছে, সম্প্রতি ইউনিসেফের একটি প্রতিবেদন থেকে উঠে এসেছে আসলে মাত্র 1% অফ টোটাল দিস এক্সপেন্ডিচার আসলে চাইল্ড প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে, যেখানে চাইল্ড প্রোটেকশনটা আসলে একটা বার্নিং ইস্যু। আমরা খুব ট্র্যাডিশনালি তো ওই যে শিক্ষা স্বাস্থ্যের বিষয়গুলোতে আমরা মনোযোগ দিচ্ছি, কিন্তু আপনি বলছেন যে মানসিক বিকাশের ক্ষেত্রে বা তাদেরকে সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে এখনো আমাদের বিনিয়োগের অতখানি বড় নজর নাই, কারণ এটা আমাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার। এটাই বোধহয় রিফাত ভাই বলছিলেন যে দৃষ্টিভঙ্গিটাই হলো যে বিনিয়োগটা মূলত স্বাস্থ্য শিক্ষা এটাতেই দিতে হবে, তাই তো আপনি বলছেন। আপনি বলছিলেন যে মানে শিশুরাও তো ভিন্ন ভিন্ন শিশু, কিন্তু সেই শিশুদের ভিতরেও ভিন্নতা রয়েছে, এক একজনের কনটেক্সট এক এক রকম আছে। ওই বিষয়টাই যদি আপনি আলোকপাত করেন। সবাই বলছে অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলছি, এবং এমডিজির কথা আবার বললেন, এখন এসডিজির মধ্যে আছে, এবং এমডিজি থেকে এসডিজির একটা বড় ধরনের উত্তরণের জায়গাটাই ছিল যে সমাজকে অন্তর্ভুক্তির জায়গা থেকে দেখা। এখন যখন অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলছি, এবং সরকারও বলছে, তো অন্তর্ভুক্ত সমাজ বলা মানেই হচ্ছে আমাদের ধরে নিতে হচ্ছে বা স্বীকার করে নিচ্ছে যে কেউ কেউ বাদ পড়ছে। বাদ না পড়লে তো অন্তর্ভুক্তি বলার কথা না। অবশ্যই বাদ কারা পড়ছে, বাদ পড়ছে তার মানে হচ্ছে সেখানে একটা বৈষম্যের ব্যাপার আছে, বৈষম্য করা হচ্ছে, কারণ কোনো না কোনো শিশু বা কোনো কোনো জনগোষ্ঠী বিভিন্ন বৈষম্যের শিকার হচ্ছে, যে কারণে তার বাদ পড়ে যাচ্ছে। মূল ধারার বা মূল উন্নয়ন যে ধারাটা আছে সেখানে আমরা যেটা ভিন্নভাবে বলি সেটা হলো যে একই ধরনের সুযোগ পেয়ে বড় হচ্ছে না, একই ধরনের সুযোগ পেয়ে বড় হচ্ছে না, বা সবাইকে সমান সুযোগ দিলেও আসলে সাম্যের জায়গা আছে। কারণ যারা অলরেডি পিছিয়ে আছে তাকে তো আপনার একটা জায়গায় আনতে হবে, তারপরে সে সমান সুযোগ দিলে সে সেটার পরিপূর্ণ বেনিফিটটা পাবে, তাই না? তো সেই জায়গায় এখন অনেকটা পিছিয়ে আছে। উদাহরণ যদি বলি, ধরেন প্রতিবন্ধী জনগোষ্ঠী বা প্রতিবন্ধী শিশু যদি বলি, এখন আমার যে শিক্ষা ব্যবস্থা আছে বা আমার যে স্কুলটা আছে সেখানে কি আসলে প্রতিবন্ধী শিশু এবং প্রতিবন্ধী অনেকগুলো ভেদ আছে। কেউ যদি শ্রবণ প্রতিবন্ধী হতে পারে, এখন সে যখন স্কুলে যাচ্ছে সেই আমার যে শিক্ষা প্রদান পদ্ধতি বা শিক্ষার যে উপকরণ আছে সেটা কি আমার শ্রবণ প্রতিবন্ধী বা দৃষ্টি প্রতিবন্ধীর জন্য কি উপযুক্ত বা বুদ্ধি প্রতিবন্ধী উপযুক্ত? নিশ্চয়ই না। শিক্ষকের সেই সক্ষমতা এখনো তৈরি হয়নি। কিভাবে বুদ্ধি প্রতিবন্ধীকে আমি তাকে শিক্ষিত করব, অথবা উপকরণগুলো সেই অর্থে এখনো তৈরি হয়নি। আমি বলি আদিবাসী জনগোষ্ঠী, একসময় আমরাই কাজ করতাম আদিবাসী জনগোষ্ঠী নিয়ে, কারণ আমরা মানে বৈজ্ঞানিকভাবে বলা হয় যে মাতৃভাষা শিক্ষাটা গুরুত্বপূর্ণ। এখন তার বাংলা ইংলিশ অন্য ভাষা শিখতেই পারে, কিন্তু প্রথম তার শিক্ষা হওয়া উচিত মাতৃভাষায়। যে মাতৃভাষায় শিক্ষিত হতে পারে 4-5 বছর বয়স পর্যন্ত, তাহলে কিন্তু অন্যান্য ভাষা শিক্ষা করা তার জন্য সহজ হয়ে যায়। কিন্তু আমাদের এখনো কিন্তু মাতৃভাষা শিক্ষাটা এখনো প্রচলিত না।
কিন্তু এখন তো অনেকগুলো আদিবাসী ভাষা আছে, তো সব ভাষাতে এখনো সেই রকম ম্যাটেরিয়ালসও নেই। কিছু ভাষা এখন করা গেছে, 4টা বা 5টা ভাষাতে এখন করা গেছে, ম্যাটেরিয়াল তৈরি করা গেছে। তার মানে এখনো কিন্তু আমরা সেই জনগোষ্ঠীকে চিন্তা করছি না। আমি যদি বলি একেবারে চরাঞ্চলের জনগোষ্ঠী, সেখানে এখনো স্কুল ঠিকমতো প্রতিষ্ঠা করতে পারছি না, কারণ সেখানে বড় অংশই বন্যায় আক্রান্ত থাকে, অনেক সময় পানি নদী ভাঙনের কারণে কিছু দেখা যাচ্ছে স্কুলে ভেসে যাচ্ছে, ফলে সেখানে কিন্তু একটা পার্মানেন্ট স্ট্রাকচার যেতে পারছি না। হাওড়ের কথা যদি বলি, যেখানে আপনার এক নির্দিষ্ট সময় পর্যন্ত পুরোটাই পানির নিচে থাকে, তো এইভাবে চিন্তা করে দেখা যাবে যে আসলে আপনার বাংলাদেশকে যদি আমি দেখি, সবাই হোমোজেনাস না, বেড়ে জনগোষ্ঠী আছে যারা সারাক্ষণ পানির মধ্যে থাকে, তাদের জন্য শিক্ষার কোনো ব্যবস্থা নেই। তো এরকম করে যদি দেখি, মানে আমরা যারা নীতিমালা প্রণয়ন করছি বা যারা বাজেট প্রণয়ন করছি, তারা আসলে শিশু বলতে শিশুই দেখছি, কিন্তু এই যে বিভিন্ন পকেটসগুলো আছে সেটাকে যদি আমরা আসলেই চিন্তায় না করি, নজরে না আনি, তাহলে কিন্তু আমি অন্তর্ভুক্তিমূলক সমাজ করতে পারবো না। ধন্যবাদ। আমি এই সময় একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা শুনবো যে সত্যিকার অর্থে আমাদের বিনিয়োগের জায়গা থেকে আমরা কিভাবে আরো ভিন্নতর দৃষ্টিভঙ্গি নিয়ে আগাবো। কারণ বর্তমানে যে অন্তর্ভুক্তি সরকার আছেন, তাদের একটা দৃষ্টিভঙ্গি পাল্টানোর বিভিন্ন সংস্কার কার্যক্রমের ভিতর দিয়ে যাচ্ছেন। আমি ধারণা করি যে তাদের আগ্রহ থাকবে যে শিশুদের জন্য এই বিষয়টি আনা। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আলোচনায় ফিরবো, আমাদের সাথে থাকবেন। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আলমান। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আপনাদের দুজনকেই আবারও ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আপনার সাথে বিরতির আগে রিফাত বিন সাত্তার বলছেন যে শিশুদের ভিতরেও এক ধরনের বহুমাত্রিক বিষয় রয়েছে। এখানে আমাদের প্রতিবন্ধী শিশু আছেন, আমাদের পাহাড়ি জনগোষ্ঠী থেকে আছেন, আদিবাসী আছেন, যারা চর হাওরে থাকেন। এমনকি এখনো একটা দুঃখজনক হলেও সত্যি, আমরা স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেছি, এখনো আমাদের বেশ কিছু শিশু আছেন যারা হয়তো রাস্তায় ঘুমাচ্ছেন, সে অর্থে স্কুলে যে সুযোগ নাই, বা অনেক শিশু এখনো শ্রমের মাধ্যমে আছেন, যদিও এটা আমরা খুবই বড়ভাবে কমিয়ে এনেছি। তো বাজেটের দৃষ্টিভঙ্গি থেকে অনেক সময় তো আপনারা অভিযোগ করেন যেটা খুবই গতানুগতিক ভাবে চলছে, এর ভিতরে পরিবর্তন আনা খুবই কঠিন। যদি ভিন্নভাবে দেখতে চাই, তাহলে একটা মানে আমার যেটা বড় ক্রিটিসিজম থাকে যে একটা প্রকল্প তৈরি করে ফেলা হয় আর কি, মানে একটা প্রকল্প তৈরি করে যেতে হবে। এর বাইরে গিয়ে কি আমরা এই ধরনের শিশুদের জন্য বিনিয়োগকে ভাবতে পারি? আসলে আমাদের আলাদাভাবে কোনো চাইল্ড বাজেট নেই। 2016 সালে সরকার প্রথম একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে শুধুমাত্র মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়কে একটা এই যে থোক বরাদ্দ বা বাজেটের আওতায় না এনে আসলে শুধুমাত্র শিশুদের জন্য একটা বাজেটের একটি পরিকল্পনা গ্রহণ করা হয়, এবং সেক্ষেত্রে তারা বিভিন্নভাবে লামসাম হোক আর যেভাবেই হোক 2020 পর্যন্ত সেটা কোনোভাবে প্রকাশিত হয়েছিল যে ঠিক বাজেটের আওতায় না, বাজেট ব্রিফের মধ্যে না, যে শিশুদের জন্য এতটুকু আসলে বরাদ্দ আছে। 2020 থেকে সেটা কিন্তু আর কন্টিনিউড হয়নি। আমরা হিসাবটা দেওয়া হচ্ছে না। আমরা আসলেই জানি না যে শিশুদের জন্য এই যে আমরা মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়কে বরাদ্দ দিচ্ছি, তার কত পার্সেন্ট আসলে শিশুদের জন্য বরাদ্দ আছে, এবং সেটা শিশুর শারীরিক এবং মানসিক বিকাশজনিত বিভিন্ন ধরনের কর্মসূচির ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে নাকি কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ব্যবহৃত হচ্ছে। এটা হচ্ছে একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে, আমি আসলে এভাবে চিন্তা করি যে উন্নত বিশ্বে একজন শিশু যখন জন্মগ্রহণ করে, সেটা কিন্তু মোটামুটি একটা রাষ্ট্রের দায়িত্ব হয়ে যায়। মা বাবা তার রেসপন্সিবিলিটি নিতে না পারলে কিন্তু রাষ্ট্র সেখানে আছে শিশুকে সেই পরিমাণ নিরাপত্তা দেয়া, সামাজিক, মানসিক, শারীরিক সব ধরনের নিরাপত্তা দেয়া। আমরা এখন এই যে মধ্যম আয়ের দেশে উপনীত হচ্ছি, আমরা অনেক ধরনের জিডিপি গ্রোথের কথা বলছি, অনেক ধরনের ডেভেলপমেন্টের কথা বলছি, আমরা এত বছর ধরে, আমি বলছি না যে রাষ্ট্র সম্পূর্ণভাবে দায়িত্বটা নিবে, কিন্তু ন্যূনতম যে দায়িত্ব, রাষ্ট্রের প্রেক্ষিতে যে দায়িত্ব, সেটাও কিন্তু আমাদের এখন পর্যন্ত নেওয়া হয়নি। আমি আপনাকে ধন্যবাদ জানাবো যে আপনি এই বিষয়টি এনেছেন, কারণ সত্যিকার অর্থে আমরা যে কল্যাণকর রাষ্ট্রের কথা চিন্তা করি, সেখানে রাষ্ট্রের একটা বড়, আমার মনে হয় যে দায়িত্ব রয়েছে শিশুদের দায়িত্ব নেওয়া। এবং সত্যিকার অর্থে পৃথিবীর উন্নত দেশ বলতে আমি যা বুঝি, সেখানে শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে যে শিশুটি তার পরিবার হারিয়েছেন বা পরিবারের নির্যাতনের শিকার হয়েছেন, তাদের
সরাসরি দায়িত্ব নেওয়ার সুযোগটা কিন্তু উন্নত বিশ্বে থাকে, আমরা এখনো এখনো সেই অর্থে এই ব্যবস্থা করতে পারি নাই। না, আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় যে চাইল্ড লেবার, যেটা শিশু শ্রম আসলে কমেছে, সেটা কিন্তু ঠিক না। সেটা হচ্ছে 2022 লেবার ফোর্স সার্ভে 2022 এবং ভার্সেস আগে যেটা ছিল, সেখানে যদি আমরা হিসাব করে দেখি প্রায় 80,000-এর মতন শিশু নতুন শ্রমিক হিসেবে কিন্তু নতুন সার্ভে যেটা সেখানে উঠে এসেছে। তার মানে আমি যদি শুধু অঙ্কের কথা বলি, সেক্ষেত্রেও কিন্তু চাইল্ড লেবারটাকে আমি আসলে কমাতে পেরেছি কিনা, আমরা যদি জাস্ট এই রাষ্ট্রীয় উপাত্তগুলোকেও আমরা যদি পর্যবেক্ষণ করে থাকি, এটা হচ্ছে আরেকটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আরেকটি বিষয় হচ্ছে, দেখুন যে এই যে আমার কাছে মনে হয় কিছুটা কোঅর্ডিনেশনের অভাব কিরকম, আমরা তো আসলে জানি যে আমাদের দেশে গ্রামীণ বা দরিদ্র জনগোষ্ঠী যারা আছে তাদের ওইটুকু জ্ঞান আসলে নাই যে তাদের বাচ্চাকে কিভাবে এই প্রথম 5 বছর শারীরিক এবং মানসিক এই বুদ্ধিবৃত্তিক বিকাশটা ঠিকমতো হচ্ছে কিনা সেটা বোঝার সেই জ্ঞানটুকু কিন্তু তাদের নেই। আমরা উন্নত বিশ্বে দেখে থাকি যে স্কুলের মধ্যে কিন্তু হেলথ চেকআপের একটা ব্যবস্থা থাকে, ছোট ছোট বাচ্চাদের হেলথ চেকআপের একটা ব্যবস্থা থাকে, এবং আমাদের হয়তো সেটা অ্যাডহক বেসিস হয়। হঠাৎ করে সরকার যে পোলিও কর্মসূচি, যেটা খুবই ইফেক্টিভ ছিল আসলে, ভিটামিন এ ক্যাপসুল, এগুলো কিন্তু রেগুলার যে চেকআপের ব্যাপারটা, যে একটা স্কুলে যেসব বাচ্চারা আসছে, আমরা স্কুলে তাদেরকে আনছি কেন, যে আমাদের শিক্ষার হারটাকে আসলে বেশি দেখাতে হবে। সো আমরা কিন্তু এই যে স্কুল ফিট প্রোগ্রাম যেটাকে বলি, তারপরে হচ্ছে বিভিন্ন স্টাইফেন্ড প্রোগ্রাম যেটাকে বলি, এদের মাধ্যমে আমরা কিন্তু শিশুগুলোকে স্কুলে নিয়ে আসতে পারছি প্রাইমারি লেভেল পর্যন্ত। কিন্তু এই প্রাইমারি লেভেল পর্যন্ত আনার পরে তারা আসলে কেমন আছে, এই জিনিসটা যদি একটু স্কুলের মাধ্যমে ভাবা যেত, যেমন সেখানে যদি আমরা রেগুলার হেলথ চেকআপ করা হতো, যে মান্থলি প্রত্যেকটা শিশুকে একটা নর্মাল রেগুলার চেকআপ সরকারিভাবে দেওয়া হবে, সেক্ষেত্রে কিন্তু এই যে স্বাস্থ্যগত ঝুঁকি যেগুলো আসলে বাবা মারা বুঝতেই পারছেন না, অনেকাংশে কিন্তু কমে যায়। আর আমরা যেটা রিফাত ভাই অনেকগুলো বললেন যে অনেক ডাইভার্সিফাইড পকেট কিছু আছে, প্রতিবন্ধী শিশু আছে, প্রতিবন্ধী শিশুর মধ্যে হয়তো অনেক ক্যাটাগরি আছে, আমাদের আদিবাসী শিশু আছে, বেদে আছে, হিজড়া সমাজ আছে, যেটাকে আমরা থার্ড জেন্ডার বলে থাকি, তাদের অনেক ধরনের ইস্যুস কিন্তু আসলে আছে। তো শুধুমাত্র এই যে হঠাৎ করে আমার এই বছর মনে হলো আমি এই জনগোষ্ঠীর জন্য শুধু কাজ করব, সেটা এই বছরে বরাদ্দ দেওয়ার পরে পরের বছরে আমার কিন্তু সেটাকে সাস্টেইন করার মতন কোনো কর্মসূচি হয়তো আমরা দেখিনি। আমি গতকালকে দেখছিলাম যে আমাদের গত বাজেটে আসলে 19টি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে শিশু এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে, এবং সেখানে এই যে মার্জিনালাইজড গ্রুপের কথা আমরা বলে থাকি, তাদের জন্য আলাদাভাবে কর্মসূচি কিন্তু খুবই অপ্রতুল। সেখানে মোটা দাগে যেটা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু বরাদ্দ দেওয়া হতে পারে। তা আমার মনে হয় শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট বছরে এই ধরনের স্পেশাল যে গ্রুপগুলো আমরাকে বলি, যে মার্জিনালাইজ গ্রুপগুলোকে আমরা বলি, সেইখানে বরাদ্দটা শুধু সীমাবদ্ধ রেখে পরবর্তীতে বছরগুলোতে মানে আর সেটাকে কন্টিনিউ না করা, এটা না করে আসলে মিড টার্ম গোল যেটাকে আমরা বলি 5 বছর মেয়াদি, 6 বছর মেয়াদি যদি প্রকল্পগুলো নেওয়া যায়, সেটা হয়তো আরো বেশি ইফেক্টিভ হবে। আরেকটি প্রশ্ন হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে আমরা গত 4 বছর ধরে দেখে আসছি আসলে বাজেটে ওভারঅল বরাদ্দ কমে এসেছে। হ্যাঁ, আমাদের যেটা 2020-এর দিকে ছিল হয়তোবা যতদূর আমার মনে পড়ে 2.1%, সেটা লাস্টবার আমরা দেখে আসলাম 1.68%। সো শিক্ষার মধ্যে একটা জায়গায় যেখানে বাজেট বরাদ্দ কমে এসেছে, এবং শিক্ষার এটার মধ্যে কিন্তু একটা অংশ হচ্ছে আসলে শিশু। সো এই তাহলে মানে কি শিশুদের শিক্ষার জন্য বাজেটের বরাদ্দটাও কিন্তু আসলে অনেকাংশে কমে এসেছে। বিরতির আগে বলছিলেন যে এমডিজি থেকে এসডিজি গেছি, এসডিজিতে আপনি বলছিলেন একটা জায়গা হলো যে অন্তর্ভুক্তিমূলক ভাবে করা, আর একটা বড় জায়গায় হলো যেটা বারবারই তাহরিন বলছে যে আমরা স্কুলে আনার চেষ্টা করেছি অনেক, তো আমরা যেটাকে এনরোলমেন্ট রেশিও বলি, কিন্তু ঝরে পড়ার হারও তো আমাদের এখন অনেক বেশি, মানে 60-70% পর বেশি তো আর শিশুরা করতে পারে না, এবং মূলত ওই যে পিছিয়ে পড়া শিশু যে বলছিলেন তাদের অংশটাই ঝরে পড়ছে। বড় চিন্তার জায়গা দেখি আমরা গুণগত মান, কারণ আমি কিছুদিন আগেই দেখছিলাম যে এখনো, এবং দর্শকরাও হয়তো দেখেছেন, 2022 সালে একটা জরিপ করা হয়েছিল বাংলাদেশের সরকারের পক্ষ থেকে, সেখানে ওরা দেখেছেন যে অঙ্কে ক্লাস 5-এ একজন শিশুর যতটুকু জানার দরকার মাত্র 30% শিশু সেইটুকু অঙ্ক পারেন, এবং যেটা আমাদের নিজেদের মাতৃভাষা বাংলা, মাত্র 50% মতন শিশু আসলে অতটুকু বাংলা পারেন। তো বাজেটের বিষয় আছে নিশ্চয়ই, কিন্তু সার্বিকভাবে গুণগত জায়গাটার এই ধরনের পরিস্থিতি থেকে বের হব কিভাবে? আমাদের ডেফিনেটলি দাবি থাকবে যে শিশু নিয়ে বিনিয়োগ করতেই হয়, প্রথম যেটা শুরু করা উচিত শিশু অধিদপ্তর করা উচিত, পৃথক শিশু অধিদপ্তর, যারা আসলে এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করে, প্রকল্প নেওয়া বলি, অন্যান্য মন্ত্রণালয়ের সাথে কাজ করার প্রয়োজন। কারণ শিশু ব্যাপারটা এমন যেটা শুধুমাত্র শিশু মন্ত্রণালয়ের দায়িত্ব না,
শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য প্রতিটা মন্ত্রণালয়ের সাথে মানে সম্পৃক্ততা আছে বা প্রাসঙ্গিকতা আছে। তো সেই জায়গা থেকে তার একটা পেশা হিসেবে কাজ করতে পারে। এবার যদি শিক্ষার জায়গায় যেটা আপনি প্রশ্ন করলেন, শিক্ষায় যদি আসি, স্টাইপেন্ডের মাধ্যমে হোক বা বিভিন্নভাবে হোক একটা ইনসেন্টিভ ছিল এনরোলমেন্টে বাড়ানোর জন্য, এবং এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল যে এনরোলমেন্টে বাড়াতে হবে। সেটা আমরা মোটামুটি সাকসেসফুল হয়েছে, এবং সেক্ষেত্রে আমরা এমডিজি বলি বা এসডিজিতে বলি, সেখানে আমরা দেখাতে পারছি এনরোলমেন্ট আমাদের খুব ভালো, 97% এনরোলমেন্ট, সেটা খুব ভালো, নিঃসন্দেহে ভালো। কিন্তু ঝরে পড়ছে, এবং কেন ঝরে পড়ছে সেটা যদি আমরা নিরূপণ করার চেষ্টা করি, বাল্যবিবাহ একটা বড় কারণ, শিশুশ্রম একটা বড় কারণ, মাইগ্রেশন, দুর্যোগের কারণে, যেখানে বাংলাদেশে এমন একটা জায়গা যেখানে আসে প্রতি বছর দুর্যোগ হয়, এবং দুর্যোগের কারণে দেখা যায় একটা বড় অংশই কিন্তু দেখা যায় তার দুর্যোগপ্রবণ এলাকা থেকে তারা হয়তো ঢাকাতে বা অন্যান্য নগরে চলে আসছে। ফলে এখানে এসে কিন্তু আবার সেই শিক্ষায় যেতে পারছে না, এবং অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় তা শিশু শ্রমে চলে যাচ্ছে। ফলে কিন্তু ঝরে পড়ছে। কোয়ালিটি এডুকেশনের জন্য আপনি একটা বড় ইন্ডিকেটর আপনি নিজেই বললেন যে আসলে কম্পিটেন্সি, যেটা আপনি বলেন শিক্ষা মানে এর গুণগত মান নেই, বাংলা, ম্যাথস এগুলোতে মিনিমাম কম্পিটেন্সি পাস করে যাচ্ছে, কিন্তু যেই +5 যতখানি শিখে বের হয়ে আসা উচিত, কারণ দিন শেষে তো ওটাকে কাজে লাগাতে হলে শিখতে হবে, সার্টিফিকেটটা তো সেটাই। এবং সেখানে তো সমস্যাটা হয়ে গেছিল, কারণ একসময় যেটা ছিল জিপিএ 5 এর দৌড়ে আমরা সবাই এটাকে মনে হচ্ছে এটাই হচ্ছে আমাদের একমাত্র ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু কোয়ালিটি নিয়ে মাথা ঘামাইনি। সেটা আমি মনে করব খুব রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, এবং এটা আসলে হিতে বিপরীত হয়েছে। ফলে আমরা আসলে পাশ করা ছাত্রছাত্রী বের করছি, কিন্তু আসলে তার কোয়ালিটি হচ্ছে না, এবং যেটা হচ্ছে বিশ্ব বাজারে গিয়ে তারা প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে, এবং সেই জায়গায় তারা মানদণ্ড আনতে পারছে না। বিনিয়োগটাকে যদি চিন্তা করি, রিটার্ন চিন্তা না করি, বিনিয়োগ মানে তো শুধুমাত্র বিনিয়োগ করলেই হবে না, রিটার্ন লাগবে। রিটার্ন কিন্তু আমরা পাচ্ছি না, রিটার্ন ইনভেস্টমেন্টটা হচ্ছে না, বিকজ আমরা তো সেই জায়গায় বিনিয়োগটা ঠিকমতো করিনি, সঠিক বিনিয়োগ করিনি। বিনিয়োগটা শুধুমাত্র মানে কোয়ান্টিটিভ না, কোয়ালিটেটিভ অফ দ্য ইনভেস্টমেন্ট ইজ অল ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে আমাদের একটা বড় ধরনের আমরা রাজনৈতিক কিছু মানে ঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। সুতরাং এখন আপনি বলবো যে আমরা মানে এই একটা বড় যেই প্রথম আলোচনায় বলছিলেন যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ক্ষেত্রে নিঃসন্দেহে রিটার্নটা বিনিয়োগের আমার কতখানি আমি ফেরত পাচ্ছি সেই বিষয়টা হয়তো বড় করে দেখতে হবে। এখন আমরা শুধু দেখি যে অর্থ কতখানি ব্যয় করতে পারছি। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের বাজেটে শিশুদের জন্য কিভাবে আমরা বাজেটের বিনিয়োগ আরো ভালো করতে পারি, এবং সামনে বাজেট আসছে সেই বিষয়ে আমরা বিরতির পর দুজন আমাদের যে অতিথি আছেন তাদের কাছ থেকে পরামর্শ শুনবো। আমাদের সাথে থাকবেন, একটা বিরতি নিয়ে ফিরছি। আরে জামাইরে আগে দাও। দিতাছি তো। জামাই কতদিন পরে আসলো। আম্মা, আপনার হাতের তরকারির মজাই আলাদা। কি সুন্দর কালার, জুত মতন সেদ্ধ, বিশেষ করে ডাইলের যা কালার আর স্বাদ। সবাই তো টিউবওয়েলে পানিতে রান্না করে, আমি রান্না করি পুকুরের পানি দিয়ে। কোন কি? পুকুর তো খোলা, পুকুরের পানিতে মানুষ গোসল করে, কাপড় চোপড় কাচে, হাঁস ভাসে সেই পানিতে। সেই পানি দিয়ে আপনি রান্না বান্না করছেন, কাম সারছি। মরে যাবেন তো আম্মা, একদম মরে যাবেন। কই মুড়ি নাই তো এখনো। বুঝছি, এই জন্য আব্বা আপনি মাঝে মাঝে সাবিয়াও পেটের সমস্যায় ভোগে। থামো, এই তুমি সব সময় সবার ভুল ধরো কেন? না রে মা, জামাই বাবাজি ঠিক কথাই কইছে। শুধু আমরা না, আমাকে পুকুরের পানি যারাই ব্যবহার করে তারা প্রত্যেকেই পেটের সমস্যায় ভোগে। অনেকে রান্না বান্নার সময়, খাওয়ার সময় নিরাপদ পানি ব্যবহার করে, কিন্তু খাওয়ার আগে থালা বাসন ধোয়, গ্লাস ধোয়, এমনকি নিজের হাতও ধোয় পুকুরের পানি দিয়া, ট্যাপের পানি দিয়া। হ ঠিকই তো, তাই তো করি। শোনেন আম্মা, রান্না ও খাবারের জন্য নিরাপদ পানি ব্যবহার করুন। পুকুর কিংবা নদীর পানি পান করবেন না। পানি পান করার আগে ফুটিয়ে নেবেন। সেটা সম্ভব না হলে ব্লিচিং পাউডার, ফিটকিরি বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে পানি নিরাপদ করে নিন। ফল ও সবজি কাঁচা খেতে হলে নিরাপদ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন। সবজি ও ফলমূল কাটার আগে 1 চামচ লবণ নিরাপদ পানিতে মিশিয়ে কমপক্ষে 30 মিনিট ভিজিয়ে রাখলে শাকসবজি ও ফলমূলে থাকা রাসায়নিক পদার্থের ক্ষতিকারক প্রভাব বহুলাংশে কমে যায়। পানি জীবন, যদি তা হয় নিরাপদ। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আবার আমাদের আজকের পর্বের শেষ ভাগে।
কেমন আছে অর্থনীতি অনুষ্ঠানে আমরা আলোচনা করি অর্থনীতির গতি প্রকৃতির সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। তাই আপনার কাছে যাচ্ছে জানতে চাবো, আমরা যেই এখন পর্যন্ত আলোচনা করেছি, সামনে তো বাজেট আসছে, জুন মাসে এই সরকার একটা বাজেট দিবেন। সেই বাজেটের যে প্রস্তুতি জায়গা হচ্ছে, সেখানে আপনি কি ধরনের, যেটা বলছেন যে একটা পরিবর্তন দেখতে চান, দৃষ্টিভঙ্গির পরিবর্তন দেখতে চান, ফলে এই সরকারের হাতে একটা সুযোগ আছে যে গতানুগতিক রাজনৈতিক সরকারের যেই প্রক্রিয়া বাজেট করবার, তার থেকে ভিন্নভাবে করে দেখিয়ে দেবার। আপনার যদি কিছু 4-5টি মূল পরামর্শ থাকে যে শিশুদের জন্য বিনিয়োগের ক্ষেত্রে। মহিলা এবং শিশু বিষয়ক যেই ওয়েলফেয়ার, সেইখানে আসলে বরাদ্দ কত, পরিমাণটি কিন্তু খুবই কম, 0.03% থেকে 0.04%, মানে 1% কিন্তু সেক্ষেত্রে আসে না। হ্যাঁ, সেটা হচ্ছে প্রথম বিষয়, যে বরাদ্দের পরিমাণটি আসলে বরাদ্দ। এখন আরেকটি বিষয় হচ্ছে বরাদ্দ আমি বাড়ালাম, বাট যেটা রিফাত ভাই বলছিলেন, যেটা কিন্তু ইফেক্টিভ বিনিয়োগ হচ্ছে কিনা, যে আমরা শুধু বরাদ্দই বাড়ালাম, কোয়ান্টিটেটিভ ক্ষেত্রে বরাদ্দই বাড়ালাম, তার রিটার্নটা আসলে কোয়ালিটেটিভলি ভালো হচ্ছে কিনা, সেটা প্রথমত বিষয়। হলিস্টিক ওভারভিউ না নিয়ে আসলে আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করা কোন কোন ক্ষেত্রে সরকার এখন এই পর্যন্ত বেশি মনোযোগ দিবে। আমার এখন যেটা মনে হয় সেটা হচ্ছে প্রথমত শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্র, তো সেক্ষেত্রে বরাদ্দ অলরেডি আছে, নানা ধরনের কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। কোয়ান্টিটি অফ স্টুডেন্টস এর দিকে আমরা যদি নজর না দিয়ে আমরা যদি তাদের কোয়ালিটি এডুকেশনের দিকে নজর দিই, প্রথমত কিভাবে, যেটা হচ্ছে যে আমরা এই কোভিড এর পরে আসলে দেখেছি যে আমাদের লার্নিং লসটা আসলে অনেক বেশি, এবং আমরা এখনো নিশ্চিত না যে আমরা সেটাকে কাটিয়ে উঠতে পেরেছি কিনা। এবং অটো পাসের যে একটা বিষয় ছিল, এই যে অটো পাসের একটা বিশাল জনগোষ্ঠী, তারা যখন আসলেই শ্রমবাজারে প্রবেশ করবে, কতটুকু তারা কম্পিটেন্সি নিয়ে আসলে প্রবেশ করতে পারবে, এটা আসলে প্রথম প্রশ্ন। এখন এদের তো আসলে সেক্ষেত্রে কোনো দোষ ছিল না যে তারা অটো পাসের মাধ্যমে পাস করেছে, তাদের হয়তো সেই সময় পারিপার্শ্বিক অবস্থাটাই এরকম ছিল, কিন্তু পরবর্তী যে তারা যে এডুকেশনটা নিবে, সেক্ষেত্রে এই যে তাদের লার্নিং লস, এই যে তাদের গ্যাপটা, সেটাকে কাটিয়ে ওঠার জন্য আসলে সরকার কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে কিনা, এবং সেটা কিন্তু চিন্তা ভাবনার বিষয়। অ্যাডহক বেসিসে আমি অনেক ধরনের পদক্ষেপ গ্রহণ করে দিলে সেটা হবে না, আমার 3 বছরের জন্য মিনিমাম সেটাকে আমার এক ধরনের পদক্ষেপ কর্মসূচি গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমি যেটা বলবো, চাইল্ড প্রোটেকশন ইস্যু যেটা, হ্যাঁ, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমাদের সামাজিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে এই যে শিশুদের একটা পর্যায়ের পরে আসলে এই যে নিরাপত্তার বিষয়টি নিয়ে তাদেরকে একটা জ্ঞান দেয়া, আমরা পশ্চিমা বিশ্বে বা উন্নত বিশ্বে দেখি যে খুব ছোটবেলা থেকে কিন্তু শিশুদেরকে এই ধরনের জ্ঞানগুলো দিয়ে দেওয়া হয়ে থাকে, যে তো সেই নিরাপত্তার বিষয়টি ঘর থেকে শুরু করে শিশুদের মধ্যে আসলে কোনোভাবে উজ্জীবিত করার একটা অংশ হিসেবে আমাদের তো অলরেডি শারীরিক শিক্ষা আছে, তো সেখানে একটা বিশাল অংশ হিসেবে আসলে এটা তাদেরকে ট্রেন করা যায় কিনা, কিভাবে তাদেরকে প্রোটেকশনটা তারা বুঝবে আসলে, যে হাউ দে আর প্রোটেক্টেড, এটা হচ্ছে সেকেন্ড প্রশ্ন। আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা বিভিন্ন ধরনের চাইল্ড প্রোটেকশনের ক্ষেত্রে যে ধরনের নির্যাতনের মামলা বা আইন বা বিধিগুলো দেখে থাকি, আসলে আমার মনে হয় যে শিশুদের ক্ষেত্রে নির্যাতনের ক্ষেত্রে যে নির্যাতনকারী যে নির্যাতন করবে তার দ্বন্দ্ব বা আইনত তার সাজাটা আসলে বেশি হওয়া উচিত। শিশুর উপর নির্যাতনের মাত্রাটা হয়তো কিছুটা হলেও কমবে, এটা হচ্ছে একটা। আরেকটা বিষয় আমি আসলে খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি সব জায়গায় বলে থাকি সুযোগ হলেই, সেটা হচ্ছে আমাদের দিবাযত্ন বা ডে কেয়ারের বিষয়টি। হ্যাঁ, এখন আপনি দেখুন, আমরা যারা শহুরে মা আছি, আমরা যারা শ্রমবাজারে ফর্মালি কন্ট্রিবিউট করছি বা যেভাবেই হোক কাজ করছি, এই একটা ছোট বাচ্চা আমাদের ম্যাটারনিটি লিভ শেষ হয়ে যাওয়ার পরে তাকে কার কাছে রেখে আসবো, সেজন্য আমাদেরকে একজন আয়া হয়তো নিযুক্ত করতে হয়, এবং সে আয়ার যে এক্সপেন্ডিচারটা, আমি যদি যে ঢাকা শহর বা অন্যান্য মেট্রোপলিটন সিটি বা শহরের কথা যদি আপনি বলেন, অনেক হাই, দেখা যায় যে আমার অনেক কর্মজীবী নারীর বেতনের একটা বিশাল অংশ সেখানেই চলে যায়। তো সেই ক্ষেত্রে সেই হিমশিম খাওয়ার যে বিষয়টি আমাদের এখানে এখনো আমরা সেরকম ভাবে দিবাযত্ন রাখছি না, দিবাযত্ন কেন্দ্র যেগুলো আছে ডে কেয়ার, আমরা সেখানে গিয়ে স্বস্তি পাচ্ছি না আসলে। হ্যাঁ, সরকারি ভাবে কিন্তু সে ধরনের কোনো যেখানে একটু ন্যায্য মূল্যে বা স্বল্প মূল্যে মা তাদের রাখতে পারে। একজন আপনি গার্মেন্টস কর্মীর কথা চিন্তা করেন, তার মা যদি শহরে না থাকে, সে বাচ্চাটাকে কার কাছে রেখে আসবে? সেক্ষেত্রে সরকারি ভাবে শহরে আমাদের একটা প্রকল্প আমরা দেখেছি যে 43টি ডে কেয়ার, এবং আরেকটা মনে হয় কোন একটা প্রকল্পের আওতায় আরো 20টি অতিরিক্ত ডে কেয়ার আসলে স্থাপন করা হয়েছে এই পর্যন্ত। তো সরকারিভাবে মাত্র এই কয়েকটি ডে কেয়ারের সংখ্যা আসলে খুবই অপ্রতুল। সরকার এত কিছু করছে, তো প্রত্যেকটি জেলা বা প্রত্যেকটি থানা ভিত্তিক, যদি একটা থানাও না, আমি মনে করি যে গ্রামীণ জনগোষ্ঠী যারা আসলে শহরে চলে আসছে কাজ করতে, সেই মারা কোথায় রাখবে বাচ্চাদেরকে আসলে? সামনে বাজেট আসছে, আপনার যদি 3-4টি বিশেষ সুপারিশ যেটা আপনি দেখতে চান এই বাজেটে।
পুরোনো কথায় আবার একটু বলি যে দৃষ্টিভঙ্গি পরিবর্তন প্রয়োজন, এবং দৃষ্টিভঙ্গি বলতে প্রথমত আসলে স্বীকৃতি নেই যে একটা বড় অংশ, বিভিন্ন ধরনের শিশুর মধ্যে বড় অংশ এসে বাদ পড়ে যাচ্ছে, সেটা স্বীকৃত হওয়া প্রয়োজন এবং সেই অনুযায়ী আসলে নীতিমালা থেকে বাজেট প্রণয়ন করা প্রয়োজন। তার মানে তাদের জন্য আলাদা বরাদ্দ হতে পারে বা বিভিন্ন ব্যবস্থা হতে পারে। আমি যদি শিশুদের উন্নয়ন করতে চাই বা বিনিয়োগ বাড়াতে চাই, এটার বিকল্প নেই, এটা হওয়া খুব প্রয়োজন। বরাদ্দের কথা আপা বলছিলেন, বরাদ্দ যেমন জরুরি, পাশাপাশি কিন্তু খরচ করা প্রয়োজন। যদি বাংলাদেশে আমি শিক্ষার কথাই যদি বলি, শিক্ষার আমাদের যে খরচ, অ্যাভারেজ এক্সপেন্ডিচার, সেটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট দেখছেন 2024 সালে, সেখানে বলেছে 33টা এলডিসির মধ্যে, লিস্ট ডেভেলপ কান্ট্রির মধ্যে আমাদের হচ্ছে তৃতীয়, নিচ থেকে তৃতীয়। তার মানে আমরা এতটা খারাপ অবস্থায় আছি। আর যদি জিডিপি শেয়ার অনুযায়ী এক্সপেন্ডিচার দেখি, সেটা হচ্ছে একেবারেই লোয়েস্ট অফ 28 এলডিসি সারা পৃথিবীর মধ্যে। তার মানে হচ্ছে আমাদের বরাদ্দ করছি কিন্তু খরচ করতে পারছি না, তার মানে কিন্তু খরচ করার সক্ষমতা প্রয়োজন। সেটা স্বাস্থ্যক্ষেত্রে এইভাবে প্রয়োজন, আমাদের খরচ মানে আমাদের খরচ করার এটা কম। শিক্ষা শাস্ত্রের বাইরেও কিন্তু আরেকটা জায়গা, চাইল্ড প্রোটেকশনের কথা বললেন, আমি একমত, পুরোপুরি একমত যে শিশু নির্যাতন বা শিশু নির্যাতন বন্ধ করতে গেলে এক্ষেত্রে কিন্তু একটা ভালো ধরনের বাজেট বরাদ্দ যেমন প্রয়োজন, সেক্ষেত্রে সচেতনতা প্রয়োজন। মানে আমরা যদি একেবারে যে পিছিয়ে পড়ে জনগোষ্ঠী বা প্রান্তিক জনগোষ্ঠীকে ধরতে চাই, সেক্ষেত্রে কিন্তু সরকারের একটা সুন্দর সুসম্পন্ন স্কিম আছে, সামাজিক নিরাপত্তা বলয় যেটা আছে, সেখানে প্রায় 120-25টার মতো স্কিম আছে, কিন্তু শিশুর জন্য বা শিশু বান্ধব না। এর মধ্যে শিশুর জন্য কয়েকটা মাত্র আছে এবং অন্যান্য কয়েকটা স্কিম আছে, এটার মধ্যে শিশুদেরকে দেখার সুযোগ আছে। এই যে বাজেটের প্রক্রিয়াটা খুব টেকনিক্যাল প্রক্রিয়া, কোনো সন্দেহ নেই, এটা হয়তো সচিবালয় ভিত্তিক বা অর্থ মন্ত্রণালয় করে, সেটা অন্যান্য মন্ত্রণালয় যুক্ত হয়। সেখানে মানুষের কথা বলার সুযোগটা কোথায়, মানুষের ভয়েসটা কোথায়, শিশুর ভয়েসটা কোথায়? আমাদের কিছু উদ্যোগ ছিল শিশুদের সাথে কথা বলার, এবং আমাদের একটা যেহেতু শিশুদের প্ল্যাটফর্ম আছে দেশ জুড়ে, ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স, যেটা সেভ চিলড্রেন, এখন আমরা এটা নার্চার করি, তো শিশুদের কথা বলতে দেওয়া উচিত। এবং এই বাজেট প্রক্রিয়াতে শিশুদের কি প্রয়োজন, শিশুদের কি চাহিদা, তো শিশুদের কাছে শোনা উচিত, বা আমরা যারা এটার সাথে যুক্ত আছে আমাদের কাছে শোনা যেতেই পারে। কিন্তু বাজেট প্রক্রিয়াটা এত টেকনিক্যাল এবং এত কেন্দ্রীয়, সেন্ট্রালাইজড, যেখানে আসলে কিন্তু আসলে যে কি প্রয়োজন সেটার সাথে আসলে বরাদ্দের বা ব্যবহারের কোনো সম্পর্ক নেই। তাহলে এতটা মনে হয় যদি আমরা রিয়েলি বিনিয়োগকে বিনিয়োগ বুঝে থাকি এবং রিটার্ন চাই, তাহলে তো আমার শোনা প্রয়োজন। তো সেক্ষেত্রে অংশগ্রহণ যদি বলি বা চাহিদা শোনা, সেই চাহিদা ভিত্তিক বাজেট করার কথা যদি, সেটা একটা জায়গা আছে। আর দ্বিতীয় যেটা বলবো সেটা হচ্ছে বাজেট যে প্রক্রিয়াটা, সেখানেও কিন্তু খুবই থোক বরাদ্দ ধরে কাজ করা হয়। আমি একটু যে কথা বলছেন যে মানে মানে বিভিন্ন ধরনের এরিয়া, ধরেন চরের জন্য বাজেট যে দরকার, বা হাওড় অঞ্চলের জন্য দরকার, বা এই যে বিভিন্ন ধরনের জনগোষ্ঠীর জন্য যে দরকার, সেই জায়গা থেকে কিন্তু দেখতে গেলে আমার কিন্তু বাজেট প্রক্রিয়াটা একটু ডিসেন্ট্রালাইজ হলে ভালো হয়। তার মানে আমি যদি নিয়ে আসতে পারি কোথায় কি দরকার, সেই অনুযায়ী বাজেটটা প্রণয়ন করা, সেটা না হলে কিন্তু আসলে ওইটা ঠিকমতো কাজ করবে না। স্থানীয়ভাবে বাজেটটা ডিজাইন করার ফ্লেক্সিবিলিটিটা দরকার। এখন তো খুবই কেন্দ্রীয় ভাবে হয়, এটা স্থানীয়ভাবে জাস্ট বরাদ্দ দেওয়া, যে এইভাবে খরচ করো, তার হাতে কোনো ওটাকে ডিজাইন করার সুযোগ নাই। চাহিদা ভিত্তিক বলতে আমি বুঝি চাহিদা ভিত্তিক, ওইভাবে চাহিদা ভিত্তিক বলছে একটা শিশুর সাথে কথা বলা, বা শিশুর সাথে যা স্টেক হোল্ডার আছে তাদের সাথে কথা বলা, আর একটা হচ্ছে স্থানীয় ভিত্তিক কিছু করা যায় কিনা, তাহলে আমার ধারণা বাজেটটা অনেক বেশি রেলেভেন্ট হবে, যেটা প্রয়োজন সেই অনুযায়ী হবে। আপনাদের দুজনকে অনেক বেশি মানে ধন্যবাদ দিয়ে শেষ করছি, কারণ আমার মনে হয় যে অনেকগুলো ভালো পরামর্শ এসছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার অনুষ্ঠানে জয়েন করার জন্য। দর্শক, আমরা আলোচনা করছিলাম আজকে বাংলাদেশের বাজেটে শিশুদের জন্য বিনিয়োগকে আমরা আরো কিভাবে সুসংহত করতে পারি, কিভাবে আমাদের যে ভবিষ্যৎ জনগোষ্ঠী আছে তাকে আরো বেশি আমাদের দেশের কাজে লাগাতে পারি, তাদেরকে কর্মক্ষম থেকে শুরু করে সুস্থ থেকে সুনাগরিক হিসেবে তৈরি করতে পারি, তাদের নিরাপত্তাটা আমরা কিভাবে দিতে পারি। আমাদের যে বাজেট আসছে, নিঃসন্দেহে আমাদের দেশের সবচাইতে বড় জনগোষ্ঠীর একটা অন্যতম হলো শিশু, তাদের জন্য এই বাজেট বিশেষভাবে দৃষ্টিভঙ্গি দিবে। আমাদের সাথে আপনার অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আমরা আবার হয়তো ফিরবো আগামী পর্বে, জানতে চাইব কেমন আছে অর্থনীতি।